নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার অনেকদিন পরে একটি নতুন গল্প পরিবেশন করতে চলেছি। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 1930 সালে মুর্শিদাবাদে এবং তিনি 2012 সালে পরলোক গমন করেছেন। তিনি পেশায় সাংবাদিক হলেও বাংলা সাহিত্যকে তার অজস্র সৃষ্টি দ্বারা সমৃদ্ধ করে গেছেন। অজস্র ছোট গল্প, ভৌতিক গল্প, গোয়েন্দা কাহিনী ইত্যাদি দ্বারা। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র হলো কর্নেল। আজকে তাঁরই একটি কল্পবিজ্ঞানমূলক গল্প আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা অপালা। সেবার এপ্রিলের এক সন্ধ্যায় আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে গ্লোবে স্টার ওয়ার্স ছবি দেখতে গিয়েছিলাম। ফেরার পথে কথায় কথায় কর্নেল বললেন, আজকাল মানুষের এই এক অদ্ভুত প্রবণতা ডার্লিং, পৃথিবীতে আর কোনো বিস্ময় খুঁজে পাচ্ছে না, যেন কোনো রহস্যই আর অবশিষ্ট নেই এখানে। তাই মানুষ এখন আকাশে রহস্য খুঁজতে মন দিয়েছে। আসলে আমার ধারণা মানুষের বিস্মৃতি হওয়ার প্রবৃত্তিটা ক্ষয়ে গেছে। সুতরাং আর্থার ক্লার্ক, কার্ল সাগান, আইজাক অ্যাসিমভদের আবির্ভাব ঘটেছে মনুষ্য সমাজে। ডার্লিং, তোমার কি মনে হয় না মানুষের পায়ের কাছে তুচ্ছ একটা ঘাসের ডগায় রঙিন ফুল ফুটে ওঠাচ্ছে বিস্ময়কর আর কিছু থাকতে পারে না কোথাও? নিছক আনন্দের জন্য একটা ছবি দেখতে গিয়ে আমার প্রাজ্ঞ বন্ধুর মনে এসব করুণ দার্শনিকতা ভর করেছে জেনে অবাক হলুম। হাসতে হাসতে বললুম, কর্নেল, স্বয়ং বিজ্ঞানী জেমস জিন্স বলেছেন, মহাজাগতিক ক্ষেত্রে এ পৃথিবী এক বালুকণার তুল্য। কাজেই ধুরন্ধর প্রকৃতিবিদ হাত তুলে বাঁধা দিয়ে বললেন, এ এক ধরনের পলায়ন বৃত্তি জয়ন্ত। জাগতিক সমস্যার জট পাকিয়ে গেছে বলেই এই অবস্থা। বিজ্ঞান এখনো এই পৃথিবীর লক্ষ কোটি রহস্যের 1% ভেদ করতে পারেনি। অথচ এই আকাশমুখীনতা, ভেবে দেখো ডার্লিং, এখনো কোটি কোটি মানুষ বুভুক্ষ তাড়িত হয়ে রয়েছে। এদিকে অ্যাসিম্ভ ক্লার্করা ভিনগ্রহের কল্পলোকে মহাকাশযান ছুটিয়ে দিয়েছেন, ফিউচারোলজিস্টরাও তাই। আর এই সুইডিশ ভদ্রলোক কি যেন নাম? দানিকেন। দানিকেন। কর্নেল বিরক্ত মুখে চুরুট ধরালেন। একটু পরে বললেন, এই আকাশবাতিক তীব্র হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। কি বাস্তব জীবনে, কি মানসিক কল্পলোকে, সর্বত্রই আকাশচারিতা। সায়েন্স ফিকশন মানেই তুমি দেখবে ভিন্ন অজানা গ্রহে অদ্ভুত সব পানির আনাগোনা। আর ওই উফো। ইলিয়ট রোডের মোড়ে ট্রাফিক সিগন্যালের জন্য থামলে কর্নেল একটু হাসলেন। 1857 সালে মার্কিন পেটেন্ট অফিসের ডিরেক্টর পদত্যাগ করেছিলেন। কেন জানো? তার পদত্যাগ পত্রে লেখা ছিল, নাথিং মোর লেফট টু ইনভেন্ট। আর কিছু উদ্ভাবনের বাকি নেই, কাজেই এ অফিসের প্রয়োজন নেই। বলেন কি? 1887 সালে প্রখ্যাত রসায়নবিদ মার্সেলিন বার্থেলট লিখেছিলেন, ফ্রম নাও অন দেয়ার ইজ নো মিস্ট্রি অ্যাবাউট ইউনিভার্স। এখন থেকে বিশ্বে আর কোনো রহস্যই রইল না। কর্নেল বাকি পথ গম্ভীর হয়ে রইলেন। মনে হলো পুরো যে কারণেই হোক বেজায় খচে গেছেন। ছবিটা ভালো লাগেনি, এও একটা কারণ হতে পারে, কিন্তু কল্পনার বাড়াবাড়ি ওর রসবোধকে আহত করেছে। যাই হোক, এ অবস্থায় ওর সঙ্গে তর্ক না করাটাই সঙ্গত মনে করলুম। এর দিন 7 পরে দৈনিক সত্যসেবক পত্রিকার পক্ষ থেকে আমাকে তামিলনাড়ুর উপকূলে আডিয়ার শহরে পাঠানো হলো। এশিয়ার বৃহত্তম মৎস্য প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের আমন্ত্রণ ছিল সেখানে।
সমুদ্র তীরে রঙ্গপুরম নামে যে নতুন উপনগরী গড়ে উঠেছে আডিয়ার থেকে সামান্য দূরে, সেখানে একটা মনোরম বাংলোয় আমার থাকার ব্যবস্থা ছিল। টেলেক্সে মোটামুটি কভারেজ পাঠিয়ে বিকালে একা বিচে ঘুরতে গেলুম। প্রচণ্ড বাতাস বইছিল। বালির ওপর এখানে ওখানে জেলে নৌকা পড়ে রয়েছে। বাতাস বাঁচিয়ে সিগারেট ধরানোর জন্য একটা নৌকার আড়ালে যেতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। আমার দিকে পিছন ফিরে প্রকাণ্ড এক লোক, তার পরনে ধূসর প্যান্ট শার্ট, চোখে বাইনোকুলার রেখে বসে রয়েছেন। বাতাসের ঝাপটানিতে তার মাথার টুপিটা ছিটকে পড়েছে এবং বারবার জলের সূক্ষ্ম একটা স্তর এসে পা ভিজিয়ে দিচ্ছে। তার দিকপাত নেই। কিন্তু আসল ব্যাপারটা হলো, এক দঙ্গল ক্ষুদে লাল কাঁকড়া তার পিঠ বেয়ে মাথায় উজ্জ্বলটাকে ঘোরাঘুরি করছে। ভীষণ সুরসুরি লাগারই কথা, লাগছে না? কেন লাগছে না? একাগ্র দৃষ্টি ডরুনি কি? হাসির বদলে শেষ পর্যন্ত একটু কেশেই ফেললুম এবং লোকটি মুখ ফেরালেন। সাদা দাড়ি, চক্ষু গোচর হলো। অমনি চেঁচিয়ে উঠলুম, হ্যালো ওল্ড ম্যান! আমার বৃদ্ধ বন্ধু হাসি মুখে উঠে দাঁড়ালেন। ভিজে টুপিটা কুড়িয়ে এবং তাকে হাত বুলিয়ে কাঁকড়ার দলটাকে বিদায় করে বললেন, এসো ডার্লিং, প্রতি মুহূর্তে তোমাকে আশা করছিলাম, কারণ আডিয়ার ফিশারিজ প্রজেক্টের উদ্বোধনে কলকাতার সব বড় কাগজের নেমন্তন্ন ছিল। যাই হোক, আশা করি কলকাতাবাসীর মৎস্য ক্ষুধা এবার পরিতৃপ্ত হবে। আপনি হঠাৎ এখানে যে উঠেছেন কোথায়? কর্নেল আমার কাঁধে হাত রেখে পা বাড়িয়ে বললেন, রঙ্গপুরমে এক আদি বাসিন্দা ডক্টর অম্বরীশ গোত্রের বাড়িতে। ওই যে পাথুরে খড়ির দেখতে পাচ্ছ, তার মাথায়। তুমি ডক্টর গোত্রের নাম শুনে থাকবে, মনে পড়ছে না? বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী ডক্টর অম্বরীশ গোত্রের নাম তোমার জানা উচিত ছিল। 10 বছর আগে ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা বিশ্ববিদ্যালয়ে ওর নেতৃত্বেই বিস্ময়কর পদার্থকণা নিউট্রিনো আবিষ্কৃত হয়েছিল। জিনিসটা কি? কর্নেল হাসতে হাসতে বললেন, যা নিজেই ভালো করে বুঝিনি, তোমাকে বোঝাবো কেমন করে? জিনিসটা যথেষ্ট ভুতুড়ে, এইটুকু বলতে পারি। পরশু সন্ধ্যায় এখানে এসে পড়েছি ডক্টর গোত্রের চিঠি পেয়ে। তারপর এই ভৌতিক রহস্যে জড়িয়ে পড়েছি। বাই দ্য ওয়ে, জয়ন্ত, তুমি কি মাদাম ব্লাৎস্কির নাম শুনেছ? না তো। জয়ন্ত, তুমি হোপলেস। কর্নেল হাঁটতে হাঁটতে বললেন, মাদাম ছিলেন রুশ মহিলা, পরে আমেরিকার বাসিন্দা হন। অলৌকিক শক্তির ক্রিয়াকৌশল দেখতে পারতেন। প্রাঙ্গার ইচ্ছায় বিদেহী সত্তার সূক্ষ্ম দেহে আবির্ভাব ঘটত। তিনি এই আডিয়া শহরে এসে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। ভারতের স্বাধীনতা বোধের উন্মেষে তার দান অসামান্য। অ্যানি বেসান্ত তাঁর শিষ্য ছিলেন। তো ডক্টর গোত্র যখন আমাকে লিখলেন, মাদাম ব্লাৎস্কির অলৌকিক শক্তির লীলাক্ষেত্র এই আডিয়ারে প্রায় 100 বছর পরে আবার বিদেহী সত্তার আবির্ভাব ঘটেছে এবং এজন্য হয়তো ডক্টর গোত্র নিজেই দায়ী, তখন আমার কৌতূহল হলো এবং এসে পড়লুম। কান খাড়া করে শুনছিলুম। বললুম, খুলে বলুন তো কি ব্যাপার? কর্নেল আস্তে আস্তে বললেন, ভারী অদ্ভুত সব ঘটনা ঘটেছে ডক্টর গোত্রের বাড়িতে। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তোমার আপত্তি না থাকলে ওখানে উঠতে পারো, ডক্টর গোত্র তাতে খুশিই হবেন। কিন্তু ঘটনাগুলো কি? কর্নেল একটু হাসলেন। সে তোমার নিজের উপস্থিত থেকে বুঝতে হবে। সেদিন বলেছিলুম না ডার্লিং, এ পৃথিবীতে এখনো কত বিস্ময়কর ব্যাপার আছে। যাই হোক, চলো তোমার সঙ্গে ডক্টর গোত্রের আলাপ করিয়ে দিই। ডক্টর অম্বরীশ গোত্রের বয়স 60-এর কাছাকাছি। রোগাটে ঢ্যাঙা গড়নের মানুষ।
এক মাথা কাঁচা পাকা ঝাঁকড়া চুল, খাড়া প্রকাণ্ড নাক, চোয়াল অব্দি ইয়ারি করা জুলপি। টিউডার যুগের ইংরেজ ব্যারনদের মতন। খাঁড়ির মাথায় ওর বাড়িটাও যেন খুদে দুর্গের গড়নের তৈরি। চারপাশে ঘন গাছপালা আর দেশি বিদেশি ফুল, ক্যাকটাস, অর্কিডের চোখ জুড়ানো সৌন্দর্যে ভরা। লনে বসে কথা বলতে বলতে ডাইনে খাঁড়ির ওপরে প্রকাণ্ড চাঁদ উঠে এলো। সমুদ্রের দিকটা ঘন ধূসর দেখাচ্ছিল। কানে ভেসে আসছিল খাঁড়ির দেয়ালে ঝাঁপিয়ে পড়া জলের মুহুর মুহুর গর্জন। লনটা দক্ষিণে, একতলা দুর্গাকার বাড়ির পূব অংশে এক টুকরো খোলা বারান্দা। সেখানে কেউ ছিল না। হঠাৎ আমার চোখের সামনে একটা মূর্তি ফুটে উঠল সেখানে। জ্যোৎস্নায় সেলুয়েট মূর্তিটা দেখে আমি প্রথমে ভাবলুম বাড়িরই কেউ হবে। আমাদের কাছ থেকে দূরত্ব বড় জোর 10 মিটার বেশি নয়। কিন্তু তারপরেই মনে পড়ল ডক্টর গোত্ত বলেছিলেন বাড়িতে তিনি একা, কারণ রাঁধুনি, চাকর, মালি সবাই একে একে ছুটি নেওয়ার ছলে কেটে পড়েছে। তাছাড়া তিনি বিপন্নী। তাহলে লোকটা কে হতে পারে? একটু পরেই বুঝতে পারলুম যে দাঁড়িয়ে আছে ওখানে সে সম্পূর্ণ নগ্ন এবং তার মাথায় মেয়েদের মতো লম্বা চুল আছে। আমি ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইলুম। ডক্টর গোত্ত পদার্থবিজ্ঞানের দুরূহ কি তথ্য নিয়ে কর্নেলের সঙ্গে চাপা গলায় কথা বলছিলেন। ল অফ প্যারিটি কথাটা বারবার কানে আসছিল। তারপর কর্নেলকে বলতে শুনলুম, এ যেন নেচারের লেফট হ্যান্ড টুইস্ট। সুতোর তগলিতে বাঁদিকে পাক খাওয়ানোর মতন। কিন্তু বাইজোব জয়ন্ত, অমন করে কি দেখছো তুমি? উলঙ্গ নারী মূর্তিটি বারান্দা থেকে নেমে আমার দিকে এগিয়ে আসছিল। ক্রমশ তার শরীরের সবটাই স্পষ্ট হয়েছিল আমার চোখে। তার মুখের যুবতী সুলভ সৌন্দর্যের আদল, শূন্য দৃষ্টি, ভ্রু, কপাল এবং ঈষৎ পুরো দুটি ঠোঁট, তার স্তন, নাভি, যোনিদেশ, উরু, জঙ্ঘা থেকে পা পর্যন্ত স্পষ্টতর। তারপর কর্নেলের কথায় একটু নড়ে উঠলুম এবং সে শূন্যে মিলিয়ে গেল। খাঁড়ির দিক থেকে একটা দমকা বাতাস এলো আষ্টে জলের গন্ধ নিয়ে। এক ঝাঁক সমুদ্রের পাখি শনশন করে উড়ে গেল মাথার ওপর দিয়ে। কাঁপা কাঁপা গলায় আমি বলে উঠলাম, অসম্ভব, একেবারে অসম্ভব। কর্নেল একটু হেসে বললেন, কি অসম্ভব দেখলে জয়ন্ত? ভৌতিক কিছু কি? আমি কিছু বলার আগেই ডক্টর গোত্ত বললেন, মিস্টার চৌধুরীকে আমার বলা উচিত ছিল আমার বাড়িতে সন্ধ্যার পর থেকে কিছু অদ্ভুত ফেনোমেনা দেখা যায়, তবে সবটাই ন্যাচারাল, ভয় নেই। বললুম, এ কেমন ন্যাচারাল ডক্টর গোত্ত? আমি দেখলুম এই বারান্দা থেকে সম্পূর্ণ উলঙ্গ শরীরে এক যুবতী নেমে এসে কথা কেড়ে ডক্টর গোত্ত প্রায় চেঁচিয়ে উঠলেন, হোয়াট? উলঙ্গ এক যুবতী ডক্টর গোত্র? ডক্টর গোত্ত বেতের চেয়ারে ভেঙে পড়ার ভঙ্গিতে হেলান দিলেন। কর্নেল সন্দিগ্ধ স্বরে বললেন, তোমার ভুল হয়নি তো ডার্লিং? না, স্পষ্ট দেখেছি। ওখানে পর্যন্ত এসে মিলিয়ে গেল। কর্নেল একটু চুপ করে থাকার পর আস্তে আস্তে বললেন, ফিয়ার সাইকোসিস অর্থাৎ পূর্ব আরোপিত আতঙ্কবৃত্তি এক্ষেত্রে কতটা ক্রিয়াশীল ছিল তোমার মনে বুঝতে পারছি না। যদিও এ বাড়ি আসার আগে তোমাকে ভুতুড়ে ঘটনার আভাস দিয়েছিলাম, কিন্তু নিজের সম্পর্কে বলতে পারি আমি প্রায় কিছু না জেনে এখানে এসেছি এবং তার সত্ত্বেও একটা অদ্ভুত ঘটনা দেখেছি। যেমন ধরো, একটা কালো কুকুর। গত রাতে কুকুরটাকে বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখি। ভোরে বেড়াতে বেরিয়ে ভাবলুম স্বপ্ন, কিন্তু ফিরে গিয়ে কুকুরটা ফের দেখতে পেলুম। তখনও সূর্য ওঠেনি অবশ্য। কুকুরটা দেখা মাত্রই ভাবলুম তাহলে রহস্য রইল না, সম্ভবত শোবার ঘরের কোণের দরজা খোলা ছিল। কিন্তু তারপরে আমার সে ধারণা চলে গেল, কারণ কুকুরটাকে বিদ্যুতের বেগে সমুদ্রের ওপর দিয়ে দৌড়ে অদৃশ্য হতে দেখলুম। নিজের চোখে বিশ্বাস করতে পারলুম না। বিকালে বিচে গিয়ে সমুদ্র দেখছি। হঠাৎ মনে হলো
কালো কুকুরটা ফিরে আসছে দূরের সমুদ্র থেকে। বাইনোকুলারে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সেই সময় তুমি এসে সাড়া দিলে। অপটিক্যাল ইলিউশন সম্ভবত। মনের জোরে কথাটা বলে ভয়ের চোখে জ্যোৎস্না রহস্যময় বাড়িটার আনাচে কানাচে সেই উলঙ্গ ভুতুড়ে যুবতী শরীর খুঁজতে থাকলুম। আমার বুক কাঁপছিল। কর্নেল চুরুট ধরালেন। ডক্টর গোত্র গুম হয়ে বসে আছেন তো আছেন, সাড়া নেই। কিছুক্ষণ পর সোজা হয়ে বসে বললেন, আমি মাদাম ব্লাস্কির মতন অকালিস্ট নই, পদার্থবিজ্ঞানী। সুপার ন্যাচারাল বলে কিছু মানি না, কিন্তু এও জানি ন্যাচারাল টেস্ট অফ ম্যাটার, অর্থাৎ বস্তুর প্রাকৃতিক অবস্থার স্তর ভেদ আছে। যেমন ধরুন আমার আবিষ্কৃত পদার্থ কণা নিউট্রিনো। নিউট্রিনোর কোনো বিদ্যুৎ শক্তি নেই, কিন্তু কিছু মাস অর্থাৎ ভর আছে। তার ভুতুড়ে স্বভাব হলো সব কণার ভেতর দিয়ে সে যাতায়াতে সমর্থ। এমনকি সে যে কোনো রূপ ধরতেও তার। নিউট্রিনো বড় চঞ্চলমতি, ক্রমাগত এক ফর্ম থেকে আর এক ফর্মে আত্মপ্রকাশ করে। এই সময় বাড়ির ভেতরে ঝনঝন করে যেন কেউ কিছু ভেঙে ফেললেন, কাঁচের জিনিস সম্ভবত। ডক্টর গোত্র লাফিয়ে উঠলেন, টেবিল থেকে টর্চ নিয়ে দৌড়ে গেলেন। তারপর হঠাৎ আলো নিভে গেল। কর্নেল ও আমি ডক্টর গোত্রকে অনুসরণ করলাম। এবার আতঙ্ক উত্তেজনায় আমি টলছিলুম। বুকের ভেতর ক্রমাগত স্পন্দন। বাড়িটার ভেতরে অনেকগুলো ঘর। ডক্টর গোত্রের হাতে জ্বলন্ত টর্চ। এ ঘর ও ঘর ঘুরে এক জায়গায় নিচে নেমে যাওয়া রেলিং ঘেরা কাঠের সিঁড়ি দেখে বুঝলুম আন্ডারগ্রাউন্ডেও ঘর রয়েছে। নিচে নামার পর নীল আলো জ্বলতে দেখলুম একটা বিশাল কাঁচের ডোমের ভেতর। সেই আবছা রহস্যময় আলোয় পদার্থবিজ্ঞানীর বিরাট ল্যাবরেটরি দেখা যাচ্ছিল। ডক্টর গোত্র বললেন, আপনারা প্লিজ এখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি। তারপর দ্রুত একটা অদ্ভুত পোশাক ও মাস্ক পরে নিয়ে এগিয়ে গেলেন নীল আলো ডোমটার পিছনে। আর ওকে দেখতে পেলুম না। কর্নেল চাপা স্বরে বললেন, ডক্টর গোত্রের একটা পরমাণু চুল্লি আছে, ছোট মতন। এই চুল্লি থেকে নিউট্রিনো বেরোয় ঝাঁকে ঝাঁকে। একটু পরে ডক্টর গোত্র ফিরে এসে মারাত্মক রশ্মিরোধক পোশাক ও মুখোশ খুলে বললেন, না, যা আশঙ্কা করেছিলাম তা নয়। ওপরে গিয়ে কিচেনটা দেখি। স্তম্ভিত দর্শকের মতন ওপরে ফিরে এলুম। ডক্টর গোত্র প্রথমে করিডোরে সুইচ বোর্ড পরীক্ষা করে বললেন, মেনের ফিউজটা গেছে। ভাগ্যে সেদিনের মতন শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়নি। ফিউজের তার লাগাতেই ফের আলো জ্বলে উঠল। এবার আমরা কিচেনে ঢুকলুম। প্রচণ্ড সামুদ্রিক বাতাসে পর্দা সরে গেছে একটা জানলায়। সমুদ্রের ব্যাক ওয়াটার দেখা যাচ্ছিল। জানলার নিচে ফাঁকা ঘাস জমিতে জ্যোৎস্নায় চকচকে কিছু পড়ে থাকতে দেখে বললুম, দেখুন তো ডক্টর গোত্র, ওটা কি? ডক্টর গোত্র কি ভেঙেছে খুঁজছিলেন। কর্নেল কিচেনের অন্য দরজা দিয়ে ডাইনিং ঘরে ঢুকেছেন। ডক্টর গোত্র আমার কাছে এসে জানালার বাইরে টর্চের আলো ফেলে অস্ফুট আর্তনাদ করলেন, মাই গড, ফ্লাওয়ার ভাসটা কে ছুঁড়ে ফেললো ওখানে? ডাইনিং এর ঘরের দরজায় দাঁড়িয়ে আমার বৃদ্ধ বন্ধু বললেন, ডক্টর গোত্র, মনে হচ্ছে ব্যাপারটা আপনার ওই নিউট্রিনো ঘটিত নয়, সে পোল্টারগাইস্ট। জার্মান ভাষায় যার অর্থ শব্দকারী ভুতুড়ে শক্তি, ইংরেজরা গোমরা মুখে বলে স্পুকি। ডক্টর গোত্র অন্যমনস্কভাবে বললেন, কে জানে কি, কিন্তু আমার অত প্রিয় ফ্লাওয়ার ভাসটার ওপর কেন এত রাগ ছিল? ওহ, কত স্মৃতি জড়ানো সুন্দর জিনিসটা। কর্নেল এবং ডক্টর গোত্র আমাকে বাংলোয় ফিরতে দিলেন না। আমাকেও রহস্য পেয়ে বসেছিল। ফোনে বাংলোয় জানিয়ে দিয়ে ডক্টর গোত্রের স্বহস্তে প্রস্তুত ডিনার সেরে আমরা লনে ফিরলুম। ততক্ষণে চাঁদ সমুদ্রের এলাকায় আকাশ পেরিয়ে স্থলভাগে শিওরে পৌঁছেছে। জ্যোৎস্না বেশ পরিচ্ছন্ন হয়েছে। আবহাওয়ায় কিছু শীতের স্পর্শ। কর্নেল বলল, ডক্টর গোত্র, আশা করি 1968 সালে বেভেরিয়ার রোজেনহেইম শহরের সেই উকিল ভদ্রলোকের অফিসে রাত বিরেতে ভৌতিক উপদ্রবের কথা আপনার স্মরণ আছে?
ম্রিয়মাণ ডক্টর গোত্র বললেন, মনে পড়েছে, ম্যাক্স প্লাঙ্ক সংস্থার পদার্থবিজ্ঞানীরা তদন্ত করে বলেছিলেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞান সম্মত কোনো উপায়ে এ ফেনোমেনন বোঝা যাবে না। শেষে ফরাসি পদার্থবিজ্ঞানী কোস্তাদা বুরোগাদ রায় দিয়েছিলেন ব্যাপারটা সাইকোকিনেসিস, সংক্ষেপে পিকে। পোল্টারগাইস্ট ফেনোমেননের সঙ্গে একজন ব্যক্তির উপস্থিতি জড়িত। তাহলে কি আমার উপস্থিতি এসব অদ্ভুত ঘটনার জন্য দায়ী? ওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতর আবার একটা ভাঙচুরের আওয়াজ, সবাই চমকে উঠল। কিন্তু এবার ডক্টর গোত্র ছুটে গেলেন না, বললেন, গোল্লাই যাক সব। কর্নেল চাপা শ্বাস ছেড়ে বললেন, প্যারাসাইকোলজিস্টরা পিকে ফেনোমেননকে বলেন আরএসপিকে, রেকারেন্ট স্পন্টেনিয়াস সাইকোকিনেসিস। ওরা বাড়াবাড়ি করেন সবটাতেই, কারণ এই ভৌতিক উপদ্রব মোটেও স্বতঃস্ফূর্ত ক্রিয়া নয়। যাই হোক ডক্টর গোত্র, আমি আবার সেই কালো কুকুরটাকে দেখতে পাচ্ছি। আমার হৃৎপিণ্ডে রক্ত ছলকে উঠল। ডক্টর গোত্র বললেন, কই, কোথায়? দেখলুম কর্নেল উঠে দাঁড়ালেন। ওর টুপিটা খসে পড়ল। তাকে জ্যোৎস্না ঝলমল করতে থাকলো। এক পা করে ওপাশে গেটের দিকে এগিয়ে উনি চাপা গলায় ভৌতিক প্রাণীটিকে সম্ভাষণ করলেন, হাই জনি। কিন্তু জনিকে দেখতে পেলুম না। ডক্টর গোত্র চেঁচিয়ে উঠলেন, জনি! কর্নেল, শুনুন শুনুন। কর্নেল কানে নিলেন না ওর কথা। দেখলুম গেটের কাছে হাঁটু দুমড়ে বসে উনি একটা অদৃশ্য কুকুরকে যেন আদর করছেন। এতক্ষণে আমার মনে হলো এই ভুতুড়ে ঘটনার পিছনে ডক্টর গোত্রের কারসাজি নেই তো। সম্ভবত উনি কফির সঙ্গে কোনো বিদঘুটে মাদক আমাকে ও কর্নেলকে খাইয়ে দিয়েছেন এবং আমরা তারই ঘোরে ভুলভাল দেখছি। কর্নেল ফিরে এসে টুপিটা কুড়িয়ে মাথায় পড়লেন, একটু হেসে বললেন, আপনার কুকুরটা খাঁটি অ্যালসেসিয়ান ডক্টর গোত্র, শুধু একটু চঞ্চল প্রকৃতির, এই যা। ডক্টর গোত্র বললেন, ওর নাম যে জনি, কেমন করে জানলেন? কে জানে। কর্নেল অন্যমনস্কভাবে বললেন, কাল রাতে ওকে দেখার পরই মনে হয়েছিল ওর নাম জনি। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল সম্পূর্ণ অসচেতন কি এক বিহ্বলতায়। আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগে যে নগ্ন মেয়েটিকে দেখেছি তার নাম যেন অপালা। ডক্টর গোত্রের চোখে জ্যোৎস্না ঝিকমিক করে উঠল। বললেন, অপালা। আপনার আত্মীয় কি? মেয়ে। বেঁচে নেই? না। বলে ডক্টর অম্বরীশ গোত্র দু হাতে মুখ ঢেকে শিশুর মতন ফুঁপিয়ে উঠলেন। কিন্তু আমি অপালাকে দেখতে পাচ্ছি না কেন? আমি যে তাকে দেখতে চাই। কর্নেল ওর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, প্লিজ ডক্টর গোত্র। একটু পরে ডক্টর গোত্র আত্মসংবরণ করে উঠে দাঁড়ালেন, ক্ষমা চেয়ে নিলেন। তারপর বললেন, আমি এবার ল্যাবরেটরিতে নামবো। আপনারা ইচ্ছা করলে শুয়ে পড়তে পারেন। যদি ফের কফির ইচ্ছে হয় কিচেনে যেতে হবে কষ্ট করে। গুড নাইট। ডক্টর গোত্র চলে গেলেন। কর্নেল ঘড়ি দেখে বললেন, রাত প্রায় 10টা। জয়ন্ত, কি শুয়ে পড়তে চাও? আপনি? কর্নেল হাই তুলে বললেন, চলো শুয়ে পড়া যাক। উত্তরের দিকে আমাদের শোবার ঘর। জানালার বাইরে ওদিকে কালো কালো পাথর, তার ওধারে সমুদ্রের ব্যাকওয়াটার। ঘরটা বেশ বড়, দুপাশে দুটো খাট। একটু পরে কর্নেলের নাক ডাকছে শুনলুম। এই ওর অভ্যেস, কিন্তু আমার ঘুম আসা অসম্ভব। খাটে পা ঝুলিয়ে বসে সিগারেট টানতে টানতে জানালার পর্দা টেনে বন্ধ করতে গেলুম। চোখ গেল কালো পাথরগুলোর দিকে। সে মুহূর্তে সত্যি কিছু দেখতে পাচ্ছিলাম না, শুধু কালো পাথর আর তার পিছনে নিচের ধূসর ব্যাকওয়াটার ছাড়া। কিন্তু তাকাতে গিয়ে মনে হলো, অপালাকে যদি দেখতে পেতুম পাথরের ওপর
আর একটুও ভয় পেতুম না, বরং তার সঙ্গে কথা বলার চেষ্টা করতুম। আমার হাতে পর্দাটা একটু কাঁপলো। তারপর আবছা সিলুয়েট একটা মূর্তি কালো পাথরের ওপর ফুটে উঠতে থাকলো, দৃষ্টি একাগ্র করল। তারপর জ্যোৎস্নায় মাত্র কয়েক মিটার দূরে নগ্ন অপালাকে দাঁড়িয়ে থাকতে দেখলুম। সঙ্গে সঙ্গে আমার মধ্যে ভব্যতা বোধ ফিরে এলো। মনে হলো অপালার পরনে শাড়ি টাড়ি থাকলে ভালো হয়, তাহলে নিঃসংকোচে ওকে ডাকতে পারি। দেখলুম ঠিক তাই হলো। অপালার শাড়ি পরা শরীর জ্যোৎস্নায় ঝলমলিয়ে উঠল, চুলগুলো কিন্তু খোলা রইল। সেটাই আমার পছন্দ। তারপর চাপা গলায় অপালা বলে যেই ডেকেছি, আমার বৃদ্ধ বন্ধুর নাক ডাকা থেমে গেল এবং উনি ঘুম জড়ানো গলায় বলে উঠলেন, শুয়ে পড়ো ডার্লিং, তুমি পিকে ফেনোমেননের খপ্পরে পড়েছ, সব ঝুট হ্যাঁ। মনে মনে বেরসিক মেহের আলীর মুন্ডুপাত করা ছাড়া ক্ষোভ প্রশমনের উপায় নেই। অপালা অদৃশ্য হয়েছে। শুয়ে পড়ার পর ব্যাপারটা আমার চিন্তার বিষয় হলো। অপালার প্রথম আবির্ভাবের সঙ্গে আমার পূর্ব সংস্কার জড়িত ছিল না, আমার ইচ্ছা নিরপেক্ষ ছিল তা। কিন্তু একটু আগে পাথরের ওপর তাকে বুঝি আমি দাঁড় করিয়েছি, এমনকি তাকে শাড়ি পরিয়েও দিয়েছি। তাহলে দেখা যাচ্ছে আমি এই বিদেহী সত্তার সঙ্গে ক্রমশ জড়িয়ে পড়ছি। রাত যত বাড়ছিল তত অপালা আমাকে পেয়ে বসছিল। সে কখনো শাড়ি পরা অবস্থায়, কখনো নগ্ন হয়ে আমার বিছানার পাশে, পর্যায়ক্রমে ঘরের ভেতরে সবখানে কর্নেলের বিছানার পাশেও ঘুরে বেড়াচ্ছিল। কাঠ হয়ে শুয়ে তাকে দেখছিল। শব্দহীন তার আনাগোনা জাপানি ভিউ ফাউন্ডারের দেখা স্টিরিও ছবির মতন ত্রিমাত্রিক। তারপর সে আমার বিছানায় পা ঝুলিয়ে বসলে আমি হাত বাড়িয়ে তাকে ছোঁয়ার চেষ্টা করলুম, কিন্তু আমার কামনাকারিত হাত শূন্যতায় ব্যর্থ সঞ্চালিত হলো। সমস্ত ব্যাপারটাই স্বপ্ন ঘটার মতন এবং আমি অর্ধ উত্থিত হয়ে চুমু খেলুম। আর সেই সময় হঠাৎ মনে হলো, এই সেই বস্তু যা প্রাণীর ফ্যান্টম অস্তিত্বের ব্যাপার রুশ বিজ্ঞানী সেমিয়ন ডেভিডোভিচ কিরলিয়ান যা আবিষ্কার করেছিলেন। আমার ঠোঁট তার ঠোঁটের ওপর, স্পর্শহীন স্বাদহীন দীর্ঘ চুম্বন এক ফ্যান্টম অস্তিত্বকে আন্দোলিত করছে না। কিন্তু আমি জীবন্ত রক্তমাংসের মানুষ। আমি অস্থির হচ্ছি, মুহুর মুহুর আবেগের আঘাতে থরথর করে কাঁপছি। আমার ভীষণভাবে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, অপালা, অপালা, তুমি আমার। তারপর তাকে দু হাতে জড়িয়ে ধরার চেষ্টা করলুম, কিন্তু সেই মুহূর্তে বাড়ির ভেতর কোথাও ঝনঝন শব্দে আবার কেউ কিছু ভেঙে ফেলল। কর্নেলের সাড়া পেলুম। ঘুম জড়ানো গলায় কিছু বললেন, শুধু ফিল্ড কথাটা বুঝতে পারলুম। বিদেহিনী ততক্ষণে অদৃশ্য হয়েছে। আমি নেশাগ্রস্তের মতন আবার তাকে পেতে চাইছি। সেই সময় কর্নেল বিছানা ছেড়ে উঠছেন মনে হলো। বললেন, জয়দো, কি জেগে আছো? হ্যাঁ, কেন? কর্নেল সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বালবার ব্যর্থ চেষ্টা করে বললেন, আবার সম্ভবত ইলেকট্রিক গন্ডগোল, ফিউজ জ্বলে গেছে। একবার এসো তো আমার সঙ্গে, কি একটা গন্ধ পাচ্ছি যেন। দুজনে দুটো টর্চ নিয়ে বেরোলাম। কয়েকটা ঘর পেরিয়ে করিডোরে গিয়ে কর্নেল মেন সুইচ পরীক্ষা করে আবার ফিউজের তারটা পরিয়ে দিলেন। আলো জ্বলল করিডোরে। তারপর সেই পাতাল ল্যাবরেটরির সিঁড়ির মুখে পৌঁছলুম আমরা। এই সময় উৎকট পোড়া গন্ধ পেলুম, গ্যাসের গন্ধ অথবা গন্ধকের সঙ্গে চামড়া পোড়ার গন্ধ যেন। কর্নেল অস্ফুট স্বরে মাই গড বলে হন্তদন্ত হয়ে নামলেন সিঁড়িতে। তাকে অনুসরণ করলুম। অজানা আতঙ্কে আমার শরীর থরথর করে কেঁপে উঠল। ল্যাবরেটরিতে নেমে আমরা থমকে দাঁড়ালুম। সেই বিশাল কাঁচের ডোমের ভেতর নীল আলোটা জ্বলছে না। ঘর অন্ধকার, কিন্তু তফাতে একটা লাল আঁকাবাঁকা আলো রেখা তীর তীর করে কাঁপছে। সেই সঙ্গে অদ্ভুত ক্ষীণ একটা ধ্বনি শোনা যাচ্ছে পর্যায়ক্রমে, পিপ 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 পিপ। টর্চের আলোয় বিশাল ডোমটা গুঁড়ো হয়ে ছড়িয়ে থাকতে দেখলুম চারপাশে।
বড় জোর 10 সেকেন্ড হয়েছে। কর্নেল রুদ্ধশ্বাসে বললেন, এখানে এক মুহূর্ত নয় জয়ন্ত, মারাত্মক রেডিও অ্যাক্টিভ রে ছড়াচ্ছে, হয়তো চলে এসো। তারপরে সেই ঘরে ফিরে গিয়েই কর্নেল ঝটপট নিজের টুকিটাকি জিনিসপত্র কিট ব্যাগে ভরে ফেললেন। আমি ফ্যাল করে তাকিয়েছিলাম। আমার হাত ধরে কর্নেল পালানোর ভঙ্গিতে বেরোলেন। বাইরে গিয়ে বললেন, আপাতত তোমার বাংলোয় যা যাক। রাত 3টে বাজে প্রায়। অ্যাটমিক রিসার্চ সেন্টার ডক্টর রাঘবনকে এখনই ফোন করা দরকার, কুইক। এই বিস্ময়কর অভিজ্ঞতার কাহিনী আমি দৈনিক সত্যসেবকে লিখিনি, কারণ তা লিখলে উপহাসের পাত্র হতুম। তবে প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ডক্টর অম্বরীশ গুপ্তের ল্যাবরেটরিতে দুর্ঘটনার ফলে মৃত্যুর খবর মাদ্রাজের হিন্দু পত্রিকায় বেরিয়েছিল। আডিয়ারের কাছে রঙ্গপুরমে ওর বাড়ির চারদিকে কাঁটাতারের বেড়ায় ঘিরে নিষিদ্ধ এলাকা ঘোষিত হয়েছিল। পাতাল ল্যাবরেটরি প্রবেশপথে সিঁড়ির মুখটা সিল করে দেওয়া হয়, কারণ বিশেষ করে গামারশ্মি বড় সাংঘাতিক। পরের এপ্রিলে আমার বৃদ্ধ বন্ধু একদিন কথায় কথায় জানালেন, জনিকে গত রাতে স্বপ্নে দেখেছেন। তাঁর রঙ্গপুরম যেতে ভীষণ ইচ্ছে করছে। অপালাকে যদি প্রচণ্ড ইচ্ছে সত্ত্বেও স্বপ্নে দেখতে পাইনি। সেই মুহূর্তে তার জন্য আমার মনেও টান বাজল। রঙ্গপুরমে গিয়ে দুজনেই বিষণ্ণতায় আক্রান্ত হলুম। ডক্টর গোত্রের বাড়ির আরো 500 মিটার দূর অব্দি সরকার কাঁটাতারের বেড়া বসিয়ে দিয়েছে। 1 বছরের ভেতরটা জঙ্গলে ঢেকে গেছে। বিচে বসে বাইনোকুলার চোখে রেখে দূরে খাঁড়ির মাথায় ওদিকটা কিছুক্ষণ দেখার পর কর্নেল বললেন, যতটা ঘিরেছে ততটাই সাইফিল্ড ছিল। তো সাইফিল্ড কি? পিএসআই, সাই অর্থাৎ সাইকোলজিক্যাল ফিল্ড। কর্নেল একটু হাসলেন। ডার্লিং, পার্থিব রহস্য শেষ নেই। এখানে জড় ও চেতনার সীমারেখা আর ভাগ করা যায় না। ফ্যান্টম বলো, পোল্টারগাইস্ট বলো, সাইকোকিনেসিস বলো, সবই ওই মাঝামাঝি অবস্থায় ফেনোমেনা। নিউট্রিনো নামক আশ্চর্য কণিকার মাধ্যমকে ডক্টর গোত্র কাজে লাগিয়ে ব্যাপারটা ঘটিয়েছিলেন। ঝাঁকে ঝাঁকে নিউট্রিনো নির্গত হয় ওর ক্ষুদে অ্যাটমিক রিঅ্যাক্টর থেকে। একদিকে ডক্টর গোত্রের সাইকোকিনেসিস ঘটিত মানসিক শক্তি ছিল অসাধারণ। কারুর এই প্রকৃতিদত্ত বাড়তি শক্তি থাকে। প্যারাসাইকোলজিস্টরা জানিয়ে গবেষণা করেছেন, ডক্টর গোত্র নিজের মানসিক শক্তিকে প্রয়োগ করতেন নিউট্রিনোর ওপর। বালুকণা জড়ো করে বাচ্চা ছেলেরা যেমন ঘর বানায় মূর্তি গড়ে, ঠিক সেইভাবে। অপালার কথা বলুন। কর্নেল আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, ডক্টর গোত্রের কন্যা অপালা ছিল বোবা, কালা এবং জড়বুদ্ধিগ্রস্ত মেয়ে। তার জন্মের পরই মিসেস গোত্রের মৃত্যু হয়। অপালাকে নিয়ে সমস্যা ছিল গোত্রের। সে কিছুতেই কাপড় পরতে চাইতো না, সুযোগ পেলেই উলঙ্গ হয়ে ঘুরত। প্যাসাডেনা থেকে দেশে ফেরার পর ডক্টর গোত্র তাকে স্বাভাবিক করে তোলার জন্য সাধনায় মেতে ওঠেন, কিন্তু বড় দেরি হয়ে গেছে ততদিনে। তার মস্তিষ্ক কোষে বিদ্যুৎ তরঙ্গ চালনা করতে গিয়ে তার মৃত্যু ঘটল শেষ পর্যন্ত। কর্নেল চুপ করলেন। পিছনে সূর্য ডুবে গেছে কখন, সামনে সমুদ্র আছড়ে পড়ছে নিষ্ফল আত্মনাদের মতন। বুক ভাঙা হাহাকার শুনছি যেন প্রকৃতিতে। বাইনোকুলারে চোখ রেখে সমুদ্র দেখতে দেখতে কর্নেল আনমনে বললেন, ডক্টর গোত্র বেঁচে থাকলে জনিকেও দেখতে পেতুম এতক্ষণে। সমুদ্রের ঢেউয়ের ওপর দৌড়ে যেত কালো একটা অ্যালসেশিয়ান। ডক্টর গোত্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে সাইফিল্ডও ধ্বংস হয়ে গেছে। জনির মৃত্যুর কারণ কি কর্নেল? নির্বোধ জনি সামুদ্রিক পাখির তাড়া করতে গিয়ে খাঁড়ি থেকে 300 ফুট নিচে পড়ে গিয়েছিল। সমুদ্র থেকে একটু পরে লাফিয়ে উঠল প্রকাণ্ড লাল এক গোলক। ভীষণ চমকে উঠেছিলাম। তারপর বুঝলুম চাঁদ উঠল। কত বছর যেন এই চাঁদই জ্যোৎস্নার ভেতর এক অপরূপ যুবতী শরীর এঁকে দিয়েছিল। লাল রং ক্রমশ সোনালি হয়ে উঠল। বললুম, নিজের মেয়েকে নিজে কেন দেখতে পেতেন না ডক্টর গোত্র? তাঁরই তো সৃষ্টি। কর্নেল উঠে দাঁড়ালেন। মানুষের মন বড় অদ্ভুত জয়ন্ত।
নিজের সৃষ্টির ওপর তার নিজেরই অনেক সময় ঘৃণা জন্মায়। বিশেষ করে কোন পিতা নিজের যুবতী কন্যাকে উলঙ্গ দেখতে চান? ডক্টর গোত্র এই দ্বন্দ্বে ভুগতেন। প্রায় শেষে বিস্ফোরণ ঘটে গেল। ডক্টর গোত্র অ্যাটমিক রিঅ্যাক্টরে ভাল্ব খুলে দিয়ে আত্মহত্যা করলেন। আত্মহত্যা! আমি চমকে উঠলুম। কর্নেল বিচে হাঁটতে হাঁটতে বললেন, হ্যাঁ, তার বেডরুমের টেবিলে স্বীকারোক্তি পাওয়া গিয়েছিল। খাঁড়ি অবধি এগিয়ে হঠাৎ কর্নেল সমুদ্রের দিকে ঘুরলেন। মনে হলো জনিকে দেখতে পেয়েছেন, কিন্তু পরক্ষণেই উল্টো দিকে হন হন করে চলতে শুরু করলেন। জিজ্ঞাসা করলুম, কোথায় যাচ্ছেন? বাংলোয় ফেরা যাক, এক ভদ্রলোকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। ভুলে গিয়েছিলুম। আমার ফিরতে ইচ্ছা করছিল না। জ্যোৎস্না রাতে এই নির্জন বেলাভূমিতে কিছুক্ষণ একা দাঁড়িয়ে যদি অপালার কথা ভাবতুম, সে কি এসে সামনে দাঁড়াতো না? কিন্তু আমার বৃদ্ধ বন্ধু সে সুযোগ আমাকে দিতে চায় না। পাগলা মেহের আলীর মতন সবটাই ঝুট হয়ে সাব্যস্ত করে আমাকে টেনে নিয়ে চললেন বাংলোর দিকে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, এবং গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। এবং আপনারা কী ধরনের গল্প শুনতে চাইছেন এটি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুরোধ অনুযায়ী গল্প বলার চেষ্টা করব।